নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। সুভাষিত জ্যোতি সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের পথ চলা। দেখুন, যে রাহুর অবস্থান নিয়ে সারা বছর ধরে প্রচুর কথা বলেছি, অনেক শব্দ ক্ষয় করেছি, কিন্তু কথা হচ্ছে যে দেখুন, মানে রাহুর থেকে বছরের শেষে এসে রাহু বড় পয়সা দিতে পারে। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে বৃহস্পতির মুভমেন্ট কি হতে পারে, কিন্তু বড় টাকা কিন্তু রাহু দিতে পারে। শনি তারপরে টাকা দেয়, রাহু সব থেকে বেশি পয়সা দেয়। কিছু মানুষ থাকে খেটে যায় সারা জীবন, আর তাকে মারিয়ে সিঁড়ির মতন মারিয়ে অন্য মানুষ ছাদে উঠে পড়ে, তিনি ওইখানেই আটকে থাকেন। কে একজন ফোনে আছে দেখেছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে সুদেশনা বলছি। হ্যাঁ বলুন। আমি আমার স্বামীর সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলো। 24/4/1970। 24/4/1970। 1970। 24/4/70 টাইম বলো। ভোর 4:50। ভোর 4:55। কোথায়? মেদিনীপুরে জন্ম? 55 নয়, 50। 4:50। 4:50। মেদিনীপুরে জন্ম? হ্যাঁ, মেদিনীপুরে জন্ম। সপ্তমে অষ্টমে চন্দ্র, সপ্তমে বসে রয়েছে বৃহস্পতি। চলবে ভালো, উন্নতি হচ্ছে না, মোটামুটি চলবে। যা টার্গেট সেটা রিচ হবে না, 1 নম্বর। 2 হচ্ছে এনিমি প্রবলেম থাকবে, শত্রুতা প্রবলেম থাকবে। এই কিছু লোক একে সিঁড়ির মতন মারিয়ে ছাদে উঠে পড়বে। আমি এইমাত্র বলছিলাম যে যাদের রাহু খারাপ তাদেরকে মারিয়ে অন্য লোকেরা উপরে ওঠে, আর তারা সিঁড়ি হয়ে থাকে। স্টিয়ার কেসের মতন অবস্থান হয় তাদের জীবনে। এ চলবে, কিন্তু ডেভেলপ সেইভাবে হবে না, আর এক্সপেকটেশান সেইভাবে টার্গেটকে রিচ করতে পারবে না। এবং তৎসহ হচ্ছে যে এনিমি প্রবলেমটাও থাকবে, বড় পজিশন হোল্ড করতে পারবে না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনে আপনি ঠিকই বলছেন। বড় পজিশন হোল্ড করতে পারবে না, কেন কি দেখো, ধনু রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিকের সিগন্যালটা কি? বিচে। হ্যাঁ, তো এখানে এর মুভমেন্টটা একটু ডিফারেন্স হয়। লগ্নে শনি রবি বসে রয়েছে। শনি আর রবি বসে থাকার কারণে লগ্নে শনি রবি হচ্ছে অ্যান্টি, সবই করবে, মনে হচ্ছে এবছরে পাবো, ও বছরে একটু বেটার পজিশন পাবো, কিন্তু আলটিমেটও পাবে না। ওকে অন্য লোক ওকে ইউজ করবে, অন্য লোক ওকে ব্যবহার করবে। লাইক এইমাত্র বলছিলাম, স্টিয়ার কেসের মতন ওকে চড়ে ঘাড়ে উঠবে, ও লেগে থাকবে, কিন্তু বড় পজিশনও পাবে না। মানে কি করে তোমার স্বামী? আমার স্বামী শিক্ষকতা করেন, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতিতে কোনো পজিশন পাচ্ছেন না। আমি এইমাত্র বললাম যে সিঁড়ি মারিয়ে ছাদে উঠি আমরা, সিঁড়ি ছাড়া ছাদে উঠতে পারি না, স্টিয়ার কেস। তোমার স্বামী টিকিট পাবে না। টিকিট হচ্ছে লেভেল, তো যার যে টিকিট পাবে, যে জিতবে, তার সাথে থাকবে, তার ডান হাত বাঁ হাত পা চোখ কান মুখ হতে পারবে, নিজে টিকিটের জায়গা পাবে না। হ্যাঁ, সেটা নিয়েই তো ফোন করলাম। মানে আপনার কাছে গেলে কি তুমি না, তুমি আমাকে একটা কথা বলো, তোমার স্বামী কি নিজে এটা মানে যে সে টিকিট পাওয়ার যোগ্য? সে বিশ্বাস করছে যে পাবে, কিন্তু মানে পারিপার্শ্বিক পরিস্থিতি খুব প্রতিকূল হয়ে উঠছে এরকম। না, পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য হয় না, হয় হচ্ছে তোমার স্বামীর লগ্নে শনি রবি বসে রয়েছে। ছকটা একটু ফেলছি আমি। এই যে শনি রবিটা বসে রয়েছে, রবি শনি হচ্ছে এগেনস্ট, বুধায়িত্ব একটা ড্যামেজ হয়ে গেছে এখানে মঙ্গলের ঘরে। মঙ্গলের ঘরে শনি মঙ্গলে বিরোধ আছে, রবি শনি বসে থাকাতে বিরোধ আছে, এবং একাদশে রাহু বসে রয়েছে। রাহু হচ্ছে কি করে? একাদশ হচ্ছে আয়ের জায়গা। তো অর্থাৎ কিনা সেইভাবে কোনো ফাটকা রোজগার হবে না। চাকরি করে, শিক্ষকতা করে, সেটাও রোজগার, সংসার চালাবার রোজগার, কিন্তু পলিটিক্যালি বড় পজিশন পাচ্ছে না। 70 সালে জন্ম, 70 জন্ম তো, 55 বছর বয়স, পলিটিক্সও করছে। কি করে? টিএমসি করে? সেটা বলবো না। বলবে না? না ভুল কিনা ঠিক তো বলতে হবে। না, টিএমসি করেন না।
হ্যাঁ, করেন না। কথা হচ্ছে যে টিএমসি করুক আর বিজেপি করুক আর সিপিএম করুক, যেটাই করুক, টিকিট পাবে না। মানে আপনার কাছে কি মানে গেলে কিছু সুযোগ সুবিধা হতে পারে? না, আমার কাছে গেলে আমি তোমাকে টিকিট পাবো এরকম কমিটমেন্ট তো করতে পারবো না, মিথ্যে কথা তো বলতে পারবো না। না, টিকিট পাওয়ার জন্য না, রাজনীতিতে কোনো পজিশন যাতে পায় এরকম আর কি, গুরুত্ব পায়। সেটা দেখবো, ডেভেলপ কি করে হয় সেটা নিশ্চয়ই দেখবো, সেটা আমি দেখবো। আর কিছু? আর কিছু বলতে একটা আপনার কাছে রিকোয়েস্ট ছিল, আমাদের বলো। দক্ষিণবঙ্গের দিকে যদি একটু চেম্বার করতেন ভালো হতো। সম্ভব নয়। দক্ষিণবঙ্গ মানে কোথায়? মানে মেদিনীপুর, খড়গপুরের দিকে। সম্ভব নয়, আমার যাওয়া চেম্বার বন্ধ হয়ে যাচ্ছে না, সম্ভব নয়, সরি। ঠিক আছে, ভালো থাকো। একটা কথা বলি, মানে মানুষের আপনার কাছে আবদার রয়েছে, দাবিও রয়েছে অদ্ভুতভাবে, এবং দাবিটা হচ্ছে ওনার হাজব্যান্ডকে আপনাকে টিকিট পাইয়ে দিতে হবে, আর আবদার হচ্ছে ওনার বাড়ির কাছে একটা চেম্বার করতে হবে, এটাই। কিন্তু আপনি স্ট্রেট বলে দিলেন যে ওটা হবে না, কিন্তু হ্যাঁ আপলিফমেন্ট হতে পারে, সেটা দেখবো। মানে সেটা হতে পারে, কিন্তু টিকিট পাওয়া মানে পরবর্তী পজিশন যাওয়া সেটা কিন্তু নয়। আর পরের রিকোয়েস্টটাও নয়। নয় কেন নয়? অত জায়গায় গিয়ে নিজেকে ওইভাবে কাজ করা যাবে না, যত ছোটা কমাবো যেহেতু তত নিজে কাজ পার্টিকুলার। করেন, যেহেতু নিজে কাজ করেন। আরেকটা টেলিফোন নিয়ে নিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে আমি রয়েছেন? কোন নগর থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানবো। কোন নগর থেকে? হ্যাঁ, জন্ম তারিখ বলো। জন্ম 29 তারিখ? জানুয়ারি 1995। বুঝলাম না, আরেকবার বলো। 29 জানুয়ারি 1995। 29/1/1995। টাইমটা বলো। রাত্রি 8:14 কোন নগর? দাঁড়া, ধরতে হবে, একটু ভুল হয়ে গেছে। রাত্রি 8:14 কোন নগর? রাত্রিবেলায় 8:14 কোন নগর? আচ্ছা, তাহলে ধনুরাশি 7.5 ছড়ে গেছে। শোনো, তোমার ছেলের আমি যা ছকটা আমি যা দেখতে পাচ্ছি, তোমার ছেলের 30 বছর বয়স, এত বিয়ের জন্য এত ছটপট কেন করছো? টাইম তো বাকি আছে, বিয়েটা হচ্ছে না, বিয়েটা দিতে পারছো না। সপ্তমে শনি বসে রয়েছে, চাকরি একটা করে, লগ্নে মঙ্গল। কি করে তোমার ছেলে? ছেলে প্রাইভেটে একটা জব করে দাদা। আপনার কাছে রেমেডি সেটা তো বললাম আমি, শুনতে হবে। হ্যাঁ বলুন। শুনতে হবে, শুনে নিয়ে বলো। বললাম 95 সালে জন্ম, চাকরি একটা করে, বিয়ের আরও সময় রয়েছে, বিয়ের জন্য ছটপট করার কোনো প্রয়োজন নেই। বিয়ের চেষ্টা করছো, বিয়ে এখনো দিতে পারছো না। সপ্তম স্থানে ছকটা একটু ফেলছি, তো নিজে নিজেই বকবক করে যাচ্ছিলাম ছক দেখে। আপনারা দেখুন, হ্যাঁ, এইখানে যেটা চাকরি একটা করেও বুধাদিত্য যোগ, সপ্তমে শনি, অষ্টমে শনি, যার জন্যে সপ্তমে শনি বলে বিয়েটা ও মা বিয়ের জন্য একটু করছে। বিয়ের আরও 1 বছর দেব। আপনার প্রতিকার ওনার সঙ্গে আছে, ছেলের সঙ্গে। সেটা ও কিসের জন্য? পড়াশোনার সময় নিয়েছিলেন না চাকরির জন্য? কি জন্য নিয়েছিলেন? চাকরির জন্য নিয়েছিলাম, কিন্তু রাহুর দশার জন্য সেই আপনি বলেছিলেন। না না, তুমি আমাকে একটা কথার উত্তর দাও। তুমি মাসে নিয়েছিলাম। হ্যালো, আমার কথাটা শুনতে হবে তো। হ্যাঁ দাদা বলুন। আমি বলছি, তোমাকে যে প্রতিকারটা ছেলেকে দিয়েছি, হ্যাঁ, তো সেইটা তো তোমার চাকরির জন্য দিয়েছিলাম না পড়াশোনার জন্য নিয়েছিলে? ছোটবেলায় না এখন? রাহুর দশার জন্য আপনি দিয়েছিলেন 24 সালে। আচ্ছা, তার মানে জবের জন্য। রাহুর দশা তো বিয়ে ওরিয়েন্টেড নয়। রাহুর দশা চলবে কতদিন? রাহুর দশা চলবে 2035 পর্যন্ত চলবে। রাহুর যাতে প্রকোপে জব যাতে চলে না যায়, কর্ম যাতে কন্টিনিউশন থাকে, চাকরি যাতে করতে পারে, লাইফে যাতে ব্ল্যাঙ্ক সিচুয়েশন তৈরি না হয়, তার জন্য প্রতিকার দেওয়া। তো চাকরি তো করছে, আর বিয়ে দিতে আরো বছর খানিক সময় লাগবে। আমি বলো। আমার বিয়ে দেবো ছেলে খুব একটু তাড়াতাড়ি। জোরে বলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। বিয়ে দেবো ছেলের জন্য তাড়াতাড়ি করছি একটুখানি। হ্যাঁ, আপনাকেই যাব, বিয়েটা তাদের হয়ে যায় তাড়াতাড়ি। না না, বলছি তো, কথাটা শুনতে হবে। বিয়ে দিতে আরো 1 বছর সময় লাগবে। রাহুর জন্য প্রতিকার দিয়েছি 2024 সালে। ছেলে একটা চাকরি করছে, চাকরি যাতে চলে না যায়, 2035 পর্যন্ত রাহুর সাপোর্ট পাবে। অ্যানাদার 9 ইয়ার্স, 9 বছর আরো রাহুর এই সাপোর্টটা পাবে। এরপরে যখন বৃহস্পতি ঢুকবে তখন রেমেডি চেঞ্জ করতে হবে, আর বিয়ের জন্য আরো 1 বছর সময় লাগবে। পুরো পরিষ্কার করে দিলেন। হ্যাঁ, পিকচার ক্লিয়ার। হ্যাঁ। আর কিছু?
রাহু কালটা একটু বলুন দাদা। রাহু রাহু কাল। কালটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, লিখে নাও, লিখে নাও। রাহু কাল হচ্ছে 2:19 থেকে 2:51 দুপুরবেলা, 2:19 থেকে 2:51 দুপুরবেলা প্রতিদিন। ঠিক আছে, আমি বলছিলাম এই রাহুর কথা বলছিলাম যে আপনারা প্রথমেই রাহু বড় পয়সা দেয়। দেখুন, এবং এই লাস্ট 2 মাস বাকি আছে এটাও বলছিলেন। হ্যাঁ 2 মাস বাকি আছে, এখানে রাহু কি খেলা করতে পারে। দেখুন রাহু যে কোনো বলে, আমরা কি বলি জানেন তো, যারা খুব বলে জলকে আমরা উদাহরণ দিই, জল উঁচু না জল নিচু বলি না। জল একটা এমন জিনিস যে পাত্রে ঢালবো তার শেপ নেয়, তাই না? জলের নিজস্ব কোনো শেপ নেই। রাহু ঠিক সেরকম। রাহু যার কাছে ঢুকছে তার মনের শেপটাকে ও কী করছে, গ্রাস করছে। গ্রাস করে ও, ধরুন আমার মনে একটা কিছু বাজে চিন্তা ঘুরছে, রাহু যখন আমাকে ঢুকছে ও কিন্তু এই বাজে চিন্তাটাকে বাড়িয়ে দিচ্ছে। ও কিন্তু বাজে চিন্তার সাথে সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করে ও কিন্তু আমার মনের মধ্যে আরও গ্রাস বাড়াচ্ছে, ওই চিন্তাটাকে আরও হাওয়া দিচ্ছে যাতে আমি একটা কিছু করি। সো লাইক দ্যাট, জল যেমন যেখানে ঢালি শেপটা ওই রকম নিয়ে নেয়, রাহু কিন্তু যখন কারোর মধ্যে প্রবেশ করে সে কিন্তু তার যে মনের যে ড্রিম, ধরুন কেউ ধনী হতে চায়, তাকে ঢুকে তাকে ধনী হওয়ার আরও গ্যাস দিচ্ছে। মানে ও কিন্তু ওই জায়গাটাকে বিল্ড আপ করছে যেটা ওর মনের একটা ড্রিম, মানে সূক্ষ্ম চিন্তার মধ্যে লুকিয়ে রয়েছে। এতে কি হচ্ছে, মানুষ তার উপর অ্যাডিকশানটা বাড়িয়ে দিচ্ছে, তো রাহুর প্রকোপ কিন্তু বাড়ছে। এই জন্য রাহুকে কন্ট্রোল ফায়ার। লাইকে আমি বলি, রাহু কালে আপনি আগুনের সামনে যাবেন না, খাবার খাবেন না, শুভ কাজ করবেন না, কন্ট্রোল থাকা উচিত। এখন কন্ট্রোল থাকা উচিত ভাই, বলা তো খুব সহজ জিনিস। হ্যাঁ, সো কন্ট্রোল থাকা উচিত, অত সহজ। আপনার মধ্যে টেনশন হচ্ছে, আবেগ হচ্ছে, আপনি বলছেন কন্ট্রোল থাকা উচিত। এটা বলাটার জন্য বলছি। আমি বলতে চাইছি রাহু কালে যদি আপনি কিছু ছেড়ে দেন, কন্ট্রোল ভুলে যান, আপনি টেনশন হোক আপনার, টেনশন তো আপনার হাতে নেই। টেনশন বলুন, ভয় বলুন, কোমরে ধরুন কারো খুব ব্যথা হচ্ছে, ব্যথা, এই ব্যথা থেমে যা তো হবে না, করুক। রাহু কালে আমি ওষুধ খাবো না, রাহু কালে আমি খাবার খাবো না, রাহু কালে আমি রান্না করব না, উনুনের সামনে যাব না। সো রাহু কালটাকে আমি মূল কী করবো, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো যতটা পারবো, যতটা সম্ভব। এখন যে চাকরি করে, আমি বললাম রাহু কালে খাবার খাবেন না, আপনার অফিসে দেখা গেলো টিফিন টাইম ওই সময় পড়েছে, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনার এখানেও একটা ট্রিক্স আছে। স্টার্টিংটা হয় রাহু কালের আগে করবেন, আর নাহলে এন্ডিংটা রাহু কালের আগে করবেন। মানে রাহু কালের মধ্যে স্টার্ট করে রাহু কালের মধ্যে শেষ করা, আমার টোটালটাই গ্রাস পড়লো, একটা লেজ বের করে দেওয়া। লাইক হরোস্কোপে যেমন আমরা বলি কালসর্প দোষ, কালসর্প দোষ, তো সবটা যখন বাধা পড়ে তখনই কালসর্প। এখন একটা গ্রহ বেয়ে গেছে, 2টো গ্রহ, সেটা কিন্তু কালসর্প দোষ নয়। ওরা বলার জন্যে এখন মানে কী হচ্ছে জানেন, এই মোবাইলের মানে যুগে, মোবাইলের যুগে এই যে যা পারছে, যেমন 2টো গ্রহ ভেঙে বেরিয়ে গেছে। আমার কাছে একটা ছক এসেছিল, বলছে রাহু কেতুর মধ্যে 7টা গ্রহ রয়েছে, শনি আর মঙ্গল তার বসে রয়েছে 9মে আর 10মে। তার মানে তার 7ম ঘরের মধ্যে নেই, রাহু কেতু সমসপ্তমে থাকে। মানে দাড়িপাল্লার একদিকে জিনিসপত্র আর একদিকে ব্ল্যাঙ্ক পুরো জিনিসপত্র, তার মানে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। সে বলছে, তাকে লিখেছে শনি ভঙ্গ এ মঙ্গল ভঙ্গ কালসর্প। তার মানে যদি 4টে ভঙ্গ হয় তাহলে 4টে ভঙ্গ কালসর্প হয়, 5টা। কিন্তু রাহু কালসর্প দোষ, প্রকৃতভাবে কালসর্প দোষ আইডেন্টিফাই তখনই হবে রাহু কেতুর মধ্যে সমস্ত গ্রহ যখন বাধা পড়বে। লগ্ন কিন্তু গ্রহ নয়, লগ্ন যদি বেরিয়েও যায় সেটাকেও কালসর্প দোষ হিসেবে কাউন্ট করা যায়, বিকজ লগ্নের একটা ডিগ্রি আছে। লগ্ন কোনো গ্রহ নয়, লগ্নের কোনো মুভমেন্ট নেই, লগ্নের কোনো দশা হয় না। মানে এখন কি জানেন, নতুন নতুন শব্দ বলতে পারলেই মানুষ সেটাকে শুনছে, বুঝুক আর না বুঝুক শুনছে, ঘরে বসে করছে। কিন্তু দেখুন, একটু সহজভাবে যদি আপনি বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা গ্রহর তো একটা নিজস্ব দশা আছে, গ্রহের একটা মোশন আছে হরোস্কোপে। লগ্নের কি কোনো মোশন আছে? লগ্ন লাগে বাবার নাম, বাবার নাম কি চেঞ্জেবল হয়? কোনো দিনও হয় না। ব্লাড গ্রুপ চেঞ্জ হবে? হবে না। সো
লগ্ন গ্রহ নয় সেটা থাকলে কালসর্প কাউন্ট হতে পারে, দুখানা তিনখানা গ্রহ বেরিয়ে গেলেও যদি কেউ লিখে দেয় দুটো ভঙ্গ কালসর্প দোষ, ইট ইজ নট কাউন্টেবল। রাহুর কথা বলছিলাম, বছরের শেষে রাহুর অবস্থান ডিসেম্বর মাসে খুব স্ট্রং হবে। রাহু অনেক বড় পয়সা দেয়। রাহুর সাথে যদি এক্সাম্পল দিই তাহলে জল, আমি বলি রাহুকালে স্নান করা ভালো, গা ধোয়া ভালো। দেখুন আগুনের এগেনস্ট হচ্ছে জল মানা হয়, প্রত্যেকটা জিনিস ইলেকট্রনিক জিনিস আর কারেন্টকে সম মানা হয়, দুটোই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করে। অর্থাৎ কিনা আপনি আগুনের সামনে যাবেন না, যদি মনে হয় ওই সময় মোবাইল কম ঘাটবেন সেটাও কাজ হতে পারে। আমি তো খুবভাবে খারিজ করে দিই, কোনো মেয়ে যদি প্রেগনেন্ট থাকে তাকে ওই কান দিয়ে জ্যাক লাগিয়ে শোনা, এখন সব বেরিয়েছে কর্ডলেস জ্যাক লাগিয়ে শোনা, এবং ওই গায়ের ওপরে মোবাইলটা রেখে দেওয়ার খুব এগেনস্ট আমি। এবং রাতের বেলা কোনো যে কনসেপ্ট করেছে, কি কনসেপ্ট করার চেষ্টা করছে, তারও রাতের বেলা শরীরের ওপরে মোবাইল রাখা ঠিক নয়, তার কিন্তু সন্তান কনসেপ্ট করতে অসুবিধা হবে। আর ডাক্তারের কাছে এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে ওই বাচ্চা হওয়ানোর জন্য একটা করে নার্সিংহোম বলুন, ইনস্টিটিউট বলুন, এবং বাচ্চা হওয়ার ডাক্তারের সমস্ত খুলছে ছাতার মতন। মানে আগে তো খুঁজে পেতে হতো কে আছে এরকম ডাক্তার, এখন আপনি পাড়াতেই পেয়ে যাবেন। টেলিফোন নিয়ে নি। হ্যাঁ নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি নদিয়া থেকে মালা বিশ্বাস বলছি। আমি আমার ছেলের ওরে বাবা, তুমি ঘুমিয়ে ঝিমিয়ে পড়ছো, নেতিয়ে পড়ছো। নদিয়া থেকে মালবী, সময় কত দেখা, ভালো করে বলো, কথা ভালো করে বলো। নদিয়ার চাকদার থেকে বলছি। আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই স্যার। ডেট অফ বার্থ বলুন। তুমি তো ঝিমিয়ে পড়ছো রে ভাই, কথা বলবে কি তুমি আমার সাথে? টেনশন হচ্ছে আমার। হ্যাঁ, কি হচ্ছে? 3/5/1997। টেনশন হচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছি। তা নার্ভাস হলে টিভিতে বলতে হবে না, রেখে দাও ফোন। জন্ম তারিখ বলো। 3/5/1997 বললেন, তাই তো? 97। হ্যাঁ 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 হ্যাঁ। সময়? সময় 6টা, 6:30 থেকে 6:30টার মধ্যে। 2 ঘন্টার গ্যাপে ফেললে মুশকিল আছে ভাই। হ্যাঁ, একটু সকাল বিকাল বলতে হবে তো, কথা বলতে পারছো না সকালে তুমি। সকালে সকালে সকাল 6টা থেকে 6:30 বললে কি করে হবে? 6টা থেকে 6:30 বললে এটা কিছু ইচ্ছা মতন কিছু একটা বলে দিলে হবে তোমার? একটু বাড়িতে হয়েছে তো, তাই টাইমটা একটু সঠিক নাই। আচ্ছা, আমি একটু বলি, 3/5/1997 বলেছেন? হ্যাঁ 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 97 সাল। তোমার ছেলে হ্যাঁ শনিবারে জন্ম তো? হ্যালো, হ্যাঁ মঙ্গলবারে স্যার। কত বললো? উনি বলেছেন 3/5/1997, কিন্তু এটা যদি হয় তাহলে তো হ্যাঁ 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 3/5/1997। 97 সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বাড়িতে তো। আপনার কি বার বেরিয়েছে? আমার কি বার বেরিয়েছে জেনে কি হবে? ওর কি হচ্ছে? ওর 3/5/97 বলছো তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনার ছেলের বয়স কত? এই হ্যালো, ফাজলামি করছো নাকি তুমি? ছেলের হ্যাঁ? বয়স কত? বয়স এই তো 38। তাহলে তো 97 নয় দিদি, ওটা তো 87 হবে। 87। সরি সরি, মানে আপনি না পুরো কনফিউশনে আমাদের ফেললেন। আমার কিরাম জানি না মনে হচ্ছিল। লোককে আমাকে কি এখানে ভুলভাল করতে শিখছে তুমি? ইয়া কি মারছো তুমি? ফাজলামি মারছো তুমি? ধরো, লাইনে থাকো। ওনার ওয়ে অফ টকিং এই মনে হচ্ছিল 97। আমরা 4/5 রিপিট করছি, 97। আমি ফাজলামি করছি এখানে। শুনতে পাচ্ছ তুমি? না স্যার, হ্যাঁ আছি। 38 বছর বয়স ছেলে, তুমি এখানে বলছো 97 সালে জন্ম? সরি স্যার, আমি সরি স্যার, ভুল হলে বলতে না, এগুলো না। এখন সরি স্যার, ঘুমাচ্ছ ঝিমাচ্ছ বসে বসে, ফাজলামি করছে। খেয়ে দে কাজ নিয়ে একটা। তোমার ছেলে একদম অবাধ্য ছেলে, একদম। হ্যালো, হ্যাঁ অবাধ্য ছেলে। তোমার তুমি 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 ঘুমাও কাঁথা চাপা দিয়ে, ঠান্ডা পড়েছে ভালো। তোমার ছেলে তোমার কোনো কথাও শুনবে না, অবাধ্য ছেলে। শুনে না তো। আর সম্পর্ক নিয়ে খুব খারাপ অবস্থা রয়েছে। হ্যাঁ মানে 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 বলছি, দাঁড়াও একটা সেকেন্ড দাও। ও সব জানে, ও যে ঝিমলে কি হবে সব জানে। ওর ছেলেকে নিয়েও একবারে ওর বাড়ির সাথে সম্পর্ক টানামানি, সম্পর্ক কোনো কথা শোনে না। ওর ছেলের 7ম স্থানে শনি, সম্পর্ক নিয়ে অশান্তি।
ওর ছেলে ওদের কোনো কথা শোনে না, নিজের ইচ্ছা মতন চলে। কি করে তোমার ছেলে? হ্যাঁ 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 একদমই ঠিক। দোকান কি করে তোমার ছেলে? কিসের এখন দোকান? কিছু করছে না, দোকান তো মোবাইলের দোকান ছিল, ভালো দোকানই ছিল। ভালো দোকান উড়ে গেছে। তোমার ছেলে প্রেম করবে, ঘুমাবে, চান করে না, রাতের বেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। হ্যালো, হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ রাহু ধরেছে, রাতের বেলা টিপছে, দিনের বেলা ঘুমাচ্ছে, চান করে না, দোকানদারি বন্ধ, স্বেচ্ছাচারিতা করছে। বয়স তো 38। 38 তাতে কি হলো? তাতে বিয়ে থাওয়া তো হয়ে বিয়ে যাবে। থাওয়া হলে ওর বউ পালাবে। ওর প্রেম করেছে, ওর দোকান বন্ধ করে দিয়েছে, ও রাতের বেলা জেগে থাকে, স্নান করে না। ওকে জিজ্ঞেস করো তুমি। ঠিকঠাক প্রেম নয়। ধর, ঠিকঠাক প্রেম হলে একটা মেয়ে একটা ছেলেকে সবসময় গাইড করে, জানো? কোনো মেয়ে চায় না সে মানে কিছু কোনো মানে চ্যাংড়ামি করলেও পরে সে লাইনে চলে আসে। কি শুনতে পাচ্ছ কি এবার বলছি? আপনি বলুন তো আপনার হ্যাঁ, ছেলের কি শুনতে গল্প? আমার ছেলের গল্প আমি যতদূর জানি এক বিবাহিত মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছে, এটাই হচ্ছে মেন সমস্যা। হলো তো, হলো। এটাই সম্পর্ক নিয়ে বললাম না, এটা কি ঠিকঠাক প্রেম হলো? একটা বিবাহিত মহিলা, বিবাহিত মহিলার টাইম পাস হচ্ছে, সে বড় আছে না বন্ধু, ওর জীবন যাচ্ছে, ওর জীবন যাচ্ছে, ওর সময় পাস হচ্ছে। পরিষ্কার কথা, খারাপ বললে খারাপ, ভালো বললে ভালো। না 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 ঠিকই বলছেন স্যার, ওটা একদমই কথা শুনে না। আমার সঙ্গে না শুনবে না তো, শুনবে না তো, তা কি করবো আমি? হবে না কিছু, কিছু হবে না তোমার। ফালতু এসো না, টাকা পয়সা খরচা করে বেকার হবে না। দেখো ভাই, আমি কিছু করা যাবে না। করা যাবে, করা তো যাবে, কিন্তু ওর মতন এই যিনি হ্যালো বলছি মানে করতে গেলেও তোমাকে অ্যাক্টিভ হতে হবে। করা তো যাবে, করা নিশ্চয়ই যাবে। হাতে সময়টা কমে এলো, কিন্তু এই ফোনটা আমাদের একটু নাড়া দিয়ে গেল। এটাই হচ্ছে এখনকার সমাজের অবক্ষয়ের দিক। আমি সত্যিই তাই, একই সন্তান তো। জোরে কথা বলো, জোরে বলো। ওই এই নিয়ে একটু টেনশন। উনি বলছেন একটাই সন্তান তো, হ্যাঁ, তা কি করবো? মানে এই যে সম্পর্কে জড়িয়ে পড়েছে, একটা সুস্থ সম্পর্ক নয়, ছেলেটার ভবিষ্যৎ, ওনারও তো ভবিষ্যৎ ছেলের সঙ্গে। ওনার কোনো ভবিষ্যৎ নেই, ছেলেরও কোনো ভবিষ্যৎ নেই। আর 39 বছর বয়স। আর এই প্রোগ্রামটাই, এই প্রোগ্রামের পরে এরপরে আর ফোন টোন দিস না। 1 নম্বর। 2 হচ্ছে এই রাহুল গ্রাস। এরও কি রাহুল গ্রাস? হ্যাঁ, রাহু যেখানে ঢোকে তোমার মনের যে কোনো চিন্তাকে হাওয়া দেয়। ও তোমাকে অ্যাডাপ্ট করে নেবে। মানে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে রাহুর ভূমিকা, রাহুর ভূমিকা ও বুঝতে পারছে না তো। ও ভাবছে ছাড়িয়ে এনে বিয়ে করবে, বিয়ে হবে না জীবনে। বিয়ে যদি করতে পারিস, ও যদি ডিভোর্সি মহিলাও হয়, মেয়ে হয়, কোনো দোষ নেই। বিবাহিত মহিলা হলো দোষ নেই। বিয়ে হয়ে গেলেও একটা ছেলে একটা মেয়েকে বিয়ে হয়েছিল, তাকে বিয়ে করতে পারে। মানে আপনি বলছেন মহিলার যদি ডিভোর্স হয়ে যেত, সে যদি স্বামীর সঙ্গে না থেকে নিশ্চয়ই বিয়ে করতে, তাকে বিয়ে করতে। হ্যাঁ, একটা ছেলে তার থেকে বড় 4-5 বছরের বড় মেয়েকেও বিয়ে করতে, সেখানে দোষের কিছু নেই। জীবনটাকে সুস্থ করে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাকে। ছোট না বড় দিয়ে কি হবে, জাত না মুচি না ব্রাহ্মণ দিয়ে কি হবে, তখন জীবনটাকে এগোতে হবে তোমাকে। ঠিক ঠিক। সোজা আপনি খুব বাস্তবের মাটিতে পা রেখে প্রেডিকশন করেন, যার জন্য আপনি সবাইকে আসতেও বলেন না, স্ট্রেট ওয়ে না বলে দেন। দেখো, একটা কথা আমি বিশ্বাস করি, কে আমাকে কি বললো আমার কিছু যায় আসে না। টিভিতে যেটা বললাম, এখানে একটু পালিশ করে বললে আসতো, টাকা দিত, পরিষ্কার কথা। আপনি তো না বললেন। না বলে দিলাম, কেন ওই মানসিকতা হবে না। মায়ের আরও মানসিকতা ধরতে হবে যে দেখো, রাহু কি করে, শত্রুতা বাড়ায়, কেতুও শত্রুতা বাড়ায়। দুটো কিন্তু শ্যাডো প্ল্যানেট, রাহুও শ্যাডো, কেতুও শ্যাডো। কেতুর শ্যাডোটা কি হয়, ওই বাড়ির মধ্যে শাশুড়ি, যা, ননদ, শ্বশুর, এইরকম জায়গা থেকে এনিমি আসে। আর রাহুর এনিমিটা দূর থেকে। আগামীকাল আমরা রাহু নিয়ে বিশদে আলোচনা করব। আমাদের হাতে আজকে সময় নেই। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য এটা। সুভাষ শাস্ত্রীর প্রতিকার যদি আপনার সঙ্গে থাকে এবং সেটা যদি রিফিলিং করার যোগ্য হয়, আপনি পরবর্তী সমস্যার ক্ষেত্রে সেটিকে রিফিলিং করতেই পারেন। যোগাযোগের জন্য যোগাযোগ করে নেবেন টেলিফোন নাম্বারে। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।